গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 24th জানুয়ারি 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের অযোধ্যা রাম মন্দির সংক্রান্ত জিকে আগের দিন পাবলিশ হয়েছে, আর আমি তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টেই এটা দিয়ে রেখেছি। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্লেলিস্টে তোমাদের এটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে এটা অবশ্যই দেখে নিও। কারেন্ট অ্যাফেয়ার্সের 2023-এর সম্পূর্ণ ক্লাস 3 ঘন্টার ক্লাস, এটাও তোমাদের প্লেলিস্টে দেওয়া আছে। দেখো 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টে, এবং ওখান থেকে তোমাদের বলা আছে ইয়ারবুক তোমরা কী করে কালেক্ট করবে। কেমন, ওখান থেকে কালেক্ট করে নিও। আর ওই মক টেস্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা দেওয়ার কথা ছিল 2023-এর, ওই 615টা প্রশ্ন, এটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্র্যাকটিস করতে পারবে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমাদের 3টে সেট অলরেডি ওখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে, তোমরা গিয়ে প্র্যাকটিস করো। কেপিএসআই সার্জেন্ট 2024-এর মক টেস্ট তো হচ্ছেই, তোমাদের 6টা মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে, তোমরা এগুলোও দিয়ে দাও। কোথা থেকে দেবে একবার দেখে নাও, আমাদের যে অ্যাপটা রয়েছে তার এই ইবুক সেকশনে তোমরা পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুকটা, আর ফ্রি উইকলি টেস্ট সেকশনে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, বা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, সশস্ত্র সীমাবল বা এসএসবি এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? এসএসবি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন দলজিৎ সিং চৌধুরী। সশস্ত্র সীমাবল হচ্ছে ভারতের একটা সীমান্তরক্ষী বাহিনী, যেটা নেপাল এবং ভুটানের সাথে সীমান্তে রয়েছে আর কি, মোতায়েন রয়েছে। এটা স্বরাষ্ট্র মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন 7টা যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী রয়েছে তার মধ্যে একটা। দলজিৎ সিং চৌধুরী 1990 ব্যাচের ইউপি ক্যাডারের ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে এবং গঠিত হয়েছিল 1963-তে। নেক্সট, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে স্থাপিত ডক্টর ভীমরাও আম্বেদকরের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিকে কী নাম দেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। আম্বেদকরের সবচেয়ে উঁচু মূর্তি নাম দেওয়া হয়েছে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি 19শে জানুয়ারি 2024 সালে বিজয়ওয়াড়ার স্বরাজ ময়দানে ডক্টর ভীমরাও আম্বেদকরের এই 206 ফুট লম্বা মূর্তিটা উন্মোচন করেছে, যেটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি বলে মনে করা হচ্ছে। অ্যামং দ্য টপ 50 টলেস্ট স্ট্যাচুস ইন দ্য ওয়ার্ল্ড, বিজয়ওয়াড়ার উন্মোচিত ডক্টর আম্বেদকরের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিটার নাম দেওয়া হয়েছে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস। এটা বিশ্বের শীর্ষ 50টা উচ্চতম মূর্তির তালিকায় রয়েছে। এর আগে তেলেঙ্গানায় অবস্থিত আম্বেদকরের একটা মূর্তি ছিল 175 ফুটের, কিন্তু এটা কিন্তু 206 ফুটের। ঠিক আছে, বিজয়ওয়াড়ার স্বরাজ ময়দানে রয়েছে এটা। বি.আর. আম্বেদকরের এই মূর্তি উন্মোচন করা হয়েছে এটা এখানে, এবং এই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে 404.35 কোটি টাকা। মূর্তির উচ্চতা কত? 206 ফুট। ভারতের বাইরে আম্বেদকরের সবচেয়ে বড় মূর্তি আমরা যদি দেখি, তাহলে ভারতের বাইরে আমেরিকার ওয়াশিংটনে একটা রয়েছে, যেটা গত বছর 2023 সালে মানে উন্মোচন করা হয়েছিল, আর সেটার নাম দেওয়া হয়েছিল স্ট্যাচু অফ ইকুয়ালিটি, যেটা 19 ফুট উঁচু। এবং আমাদের তার যে বানিয়েছিলেন তার নাম হচ্ছে রামসুতার। রামসুতার হচ্ছে এটার ভাস্কর ছিলেন, এবং সর্দার প্যাটেলের মূর্তিও তৈরি করেছিলেন এই রামসুতার। কংক্রিটের পেরেস্টাল 3 তলার রয়েছে। এটা নিচে 4টে হল রয়েছে, যেটার মধ্যে একটা সিনেমা হল, বাকিগুলোতে আম্বেদকরের জীবনী বিস্তারিত ডিজিটাল জাদুঘর রয়েছে। ঠিক আছে, প্রথম তলায় 4টে হল আছে, যার মধ্যে একটা দক্ষিণ ভারতের সাথে ডক্টর আম্বেদকরের সংযুক্তি প্রদর্শনের জন্য নিবেদিত করা হয়েছে, আর এর মধ্যে 2টো জাদুঘর, একটা গ্রন্থাগার হিসেবেও ব্যবহার করা হচ্ছে আর কি। দ্বিতীয় তলার 4টে হলই লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হবে। আর এই মূর্তিটা নির্মাণ সম্পূর্ণভাবে মেড ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে করা হয়েছে। প্রায় 400 টন ইস্পাত ব্যবহার করে নির্মিত হয়েছে। তারপরে দেখো, কেরালার কৃত্রিম রিফ ইউনিট স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার কত কোটি টাকা বরাদ্দ করেছে? কৃত্রিম রিফ ইউনিট 302 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী পরসোত্তম রূপালা কেরালার ভিজিন জামে মাছ ধরার গ্রামের তীরে কৃত্রিম রিফ ইউনিট স্থাপনের জন্য 302 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন। এই প্রকল্পটা কেন্দ্রীয় সরকার আর রাজ্য মৎস্য দপ্তরের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা PMMSY এর অধীনে শুরু হয়েছে।
আর এই মৎস্য চাষ আর জীবিকা উন্নীত করার মানে জন্য এটা অ্যাকচুয়ালি শুরু করা হয়েছে, প্রধান উদ্দেশ্য এটা। তারপরে পরাক্রম দিবস কবে পালিত হয়? পরাক্রম ডে পালন করা হয় আমরা আমাদের 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পালন করা হয় এটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23শে জানুয়ারি দিল্লির লালকেল্লায় নদীব্যাপী পরাক্রম দিবস অনুষ্ঠানের উদ্বোধনও করেছেন, মানে আজকে করবেন অ্যাকচুয়ালি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে 2021 সাল থেকে এই দিনটা কিন্তু পালন করছি আমরা, পরাক্রম দিবস। 23 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এটা আয়োজিত হবে এবং 26টা মন্ত্রণালয় বিভাগও থাকবে। একটা প্রজেকশন ম্যাপিং শো এর মাধ্যমে আসন্ন ইভেন্টের সময় দুর্দান্ত লাল কেল্লাটা একটা ক্যানভাসে রূপান্তরিত করা হবে, সেরকম ব্যবস্থা করা হয়েছে। লাল কেল্লার সামনে রামলীলা ময়দান এবং মাধব দাস পার্কে এটা অনুষ্ঠিত হবে। হিস্ট্রি অফ পরাক্রম দিবস আমরা যদি দেখি, 2021 সালে এটা স্টার্ট হয়েছিল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে হয়েছিল, কলকাতার ভিক্টোরিয়াল মেমোরিয়াল হলে। 2022 সালে ইন্ডিয়া গেটে নেতাজির একটা হলোগ্রাফিক মূর্তি উন্মোচন করা হয়েছিল। 2023 সালে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের 21টা বৃহত্তম নামবিহীন দ্বীপের আনুষ্ঠানিকভাবে নাম করা হয়েছিল। 21 জন পরমবীর চক্র পুরস্কার প্রাপকের নামে নামকরণ করা হয়েছিল। জাতীয় স্মৃতিসৌধের একটা মডেল, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল এবং 2023 সালে ওটা উন্মোচনও করা হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মবার্ষিকী উপলক্ষে হাওড়া কালকা মেলের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল নেতাজি এক্সপ্রেস। তোমার কলকাতার মাঝেরহাট সেতুর নাম রাখা হয়েছিল জয়হিন্দ সেতু। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে দেশনায়ক দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। নেতাজির জন্ম শতবর্ষ উপলক্ষে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তিত করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়েছে। এনার নামে কলকাতায় স্থাপিত হয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় আর নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, আর দিল্লিতে স্থাপিত হয় নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি। কলকাতা মেট্রোর দুটো স্টেশন বর্তমানে নেতাজির নামাঙ্কিত। নেতাজি ভবন, যেটা আগে নাম ছিল ভবানীপুর, তার নাম করা হয়েছে নেতাজি ভবন, এবং যেটার আগে নাম ছিল কুঁদঘাট, সেটা এখন নেতাজি নামে পরিচিত। নেক্সট, মহাতারী বন্দনা যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে? মহাতারী বন্দনা যোজনা এটা স্টার্ট করেছে ছত্তিশগড়। এই প্রকল্পের অধীনে মহিলাদের প্রতি বছর 12,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মধ্যপ্রদেশের যে লাডলি বেহেনা যোজনা ছিল, তোমরা নাম শুনেছিলে, এখন ছত্তিশগড়ের এর অনুরূপী হচ্ছে এই যোজনাটা, যেটা মহিলাদের প্রতি মাসে 1,000 টাকা, অর্থাৎ প্রতি বছর 12,000 টাকা করে এই যোজনার আওতায় দেওয়া হবে। কোন দেশ 2024 সালের জানুয়ারিতে জাতিসংঘের খাদ্য আর কৃষি সংস্থার ফিশারিজ ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছে? তো এটাতে ভারত নির্বাচিত হয়েছে। 57 বছরের মধ্যে প্রথমবারের মতো এরকম বিশ্বব্যাপী মৎস্য আর ব্যবস্থাপনার ব্যুরোর সদস্য হিসাবে কাজ করবে আমাদের ভারত। অ্যাবাউট ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন দেখে নাও। FAO এটা হচ্ছে ইউনাইটেড নেশন স্পেশালাইজড একটা এজেন্সি, যেটা গ্লোবাল ফুড আর এগ্রিকালচারাল ম্যাটারগুলোর ওপর ফোকাস করে। আর ইন্টারন্যাশনাল এফোর্টস টু প্রিভেন্ট হাঙ্গার, কী করে গোটা বিশ্বে ক্ষুধাটাকে মেটানো যায় বা তার বিরুদ্ধে কাজকর্ম করা যায়, সেটা দেখে হচ্ছে এই ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। আমাদের ওয়ার্ল্ড ফুড ডে সেলিব্রেট করা হয় 16 অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। এর হেডকোয়ার্টার, FAO এর হেডকোয়ার্টার রয়েছে রোমে, ইতালির রোমে, আর ডিরেক্টর জেনারেল হচ্ছেন কিউই ডংইউ। ইন্ডিয়া হচ্ছে FAO এর কিন্তু একটা ফাউন্ডিং মেম্বার। কেমন? নেক্সট, ফোর্বসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটা? ফোর্বসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা হচ্ছে কুয়েতি দিনার। ফোর্বসের সাম্প্রতিক একটা নিবেদনে কুয়েতি দিনার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে ঘোষিত হয়েছে। বাহরিনের মুদ্রা বাহরিন দিনার দ্বিতীয় স্থানে, আর ওমানের মুদ্রা ওমানি রিয়াল তৃতীয় স্থানে রয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবসা করা মুদ্রা হচ্ছে ইউরো, তালিকার 9th পজিশনে রয়েছে, আর মার্কিন ডলার 10th পজিশনে রয়েছে। এই প্রতিবেদন অনুসারে জাতিসংঘ বর্তমানে 180টা মুদ্রাকে আইনি দরপত্র হিসাবে স্বীকৃতি দেয়। কেমন? কোন ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হয়েছেন প্রবীণ আচুতান কুট্টি? প্রবীণ আচুতান কুট্টি DCB ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হয়েছেন। এটা একটা প্রাইভেট সেক্টর শিডিউল কমার্শিয়াল ব্যাংক, ভারতের। হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে, প্রতিষ্ঠা সাল 1930। তারপরে দেখো, কনভারসেশনস উইথ ঔরঙ্গজেব শিরোনামে উপন্যাসটা কে লিখেছেন? এটা একটা নভেল, কনভারসেশনস উইথ ঔরঙ্গজেব, এটা লিখেছেন চারু নিবেদিতা। এটা তামিল সাহিত্যিক একজন, চারু নিবেদিতা একজন তামিল সাহিত্যিক, এবং নন্দিনী কৃষ্ণন এটাতে ইংরাজিতে অনুবাদ করেছেন।
আর এটাতে কি বলা আছে, ঔরঙ্গজেব এর সাথে বিভিন্ন ধরনের, দেখো, দ্য বুক রিপ্রেজেন্ট আ ইউনিক ফিউশন অফ হিস্টোরিক্যাল ন্যারেটিভ অফ স্যাটিরিক্যাল commentary, offering readers a fresh perspective on both historical and contemporary themes. মানে ঔরঙ্গজেবের তখনকার যে কনভারসেশনস, ঔরঙ্গজেবের সময়কাল, সেই সমকালীন ঐতিহাসিক যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো বিভিন্ন কনভারসেশনের সাথে খুব সুন্দর করে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে আর কি বইটায়। মহারাষ্ট্রের কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8টা অমৃত প্রকল্প চালু করেছে? 8টা অমৃত প্রকল্প চালু করেছে কোথায়? সোলাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের সোলাপুরে, এটা মহারাষ্ট্রে রয়েছে। প্রায় 2000 কোটি টাকার 8টা অমৃত, মানে অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন, অমৃতের ফুল ফর্ম। তো এই অমৃত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে কোথায়? সোলাপুরে, 2000 কোটি টাকার। আর প্রোগ্রাম চলাকালীন মহারাষ্ট্রের 10,000 সুবিধাভোগীদের মধ্যে পিএম স্বনিধির প্রথম আর দ্বিতীয় কিস্তির মানে ফার্স্ট আর সেকেন্ড ফেজের আর কি ডিস্ট্রিবিউশনও চালু করেছেন। অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন আমরা অমৃত রিলেটেড যদি দেখি, এটা 2015 সালে চালু করা হয়েছিল। ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো স্থাপনের লক্ষ্যে, যেটা শহুরে পুনরুজ্জীবন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শহুরে রূপান্তরের জন্য, ঠিক আছে, আরবান রিফরমেশনের জন্য তোমার, তারপরে তোমার পয়ঃ নিষ্কাশন নেটওয়ার্ক, জল সরবরাহ ঠিকঠাক করতে এইটা করা হয়েছিল। স্কিমটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের উপর নির্ভরশীল, পিপিপি মডেলের উপরে। আর অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশনের অধীনে রাজ্য বার্ষিক কর্ম পরিকল্পনা জমা দেওয়া রাজস্থান ছিল দেশের প্রথম রাজ্য। কেমন? এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। লোকসভার স্পিকার কার কাছে নিজের পদত্যাগ জমা হয়ে দেন? এটা হয়ে যাবে ডেপুটি স্পিকার। কিষাণ দিবস কোন তারিখে পালিত হয়? এটার উত্তর হয়ে যাবে 23শে ডিসেম্বর। আর আজকে তোমাদের কাছে প্রশ্ন থাকবে, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 22 জানুয়ারি 2024 আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কী কী ছিল দেখো। আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান আসাম বৈভব সম্মানে কে ভূষিত হয়েছেন? রঞ্জন গগৈ। জানুয়ারি 2024 টেস্ট অ্যাটলাস কোন দেশের মাসালা চায়কে 2023-24 সালের জন্য বিশ্বের দ্বিতীয় সেরা নন অ্যালকোহলযুক্ত পানীয় হিসেবে ঘোষণা করেছে? ভারত। জানুয়ারি 2024 সালে শ্রীরাম জন্মভূমি মন্দিরকে উৎসর্গ করা কতগুলো স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়েছিল? দেখো, টোটাল 6টা ডাকটিকিট প্রকাশ হয়েছে। আগের দিন তোমাদের রাম মন্দির রিলেটেড যাবতীয় একটা জিকের ক্লাস করেছি। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্লেলিস্টে আছে, যারা যারা দেখোনি দেখে নিও। মরণোত্তর তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? সবিতা কানস্বাল। ই মোবিলিটি সিমুলেশন ল্যাব চালু করার জন্য আইআইটি মাদ্রাজ কার সাথে চুক্তি করেছে? আল্টায়ারের সাথে। ওয়াই ভারত ম্যাটার্স শিরোনামে বইটা কে লিখেছেন? এটা লিখেছেন এস জয়শঙ্কর। উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024 কোনটি বছরের সেরা বিমানবন্দর পুরস্কারে ভূষিত হয়েছে? ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড আর দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। পেপসিকো ইন্ডিয়ার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন? জাগরুত কাটেচা। পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী শাউন মার্শ কোন দেশের খেলোয়াড়? অস্ট্রেলিয়া। প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে 150টি আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন কোন খেলোয়াড়? রোহিত শর্মা। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে।